দুর্নীতি দেশের সবচেয়ে বড় সমস্যা, বন্ধ করা না গেলে সব সম্ভাবনা ধ্বংস হবে, ডক্টর ইউনূস। দেশের নেতৃত্ব বাছাইয়ের সময় এসেছে, জনগণই সেই সিদ্ধান্ত নেবে, তারেক রহমান। শেখ হাসিনার বিচার নিশ্চিতে ভারতের ওপর চাপ প্রয়োগের দাবি নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধীদের। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। দুর্নীতিকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা চিহ্নিত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, দুর্নীতি বন্ধ করা না গেলে দেশের সব সম্ভাবনা ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এই সংগঠন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান উপদেষ্টা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনার কথা উল্লেখ করে এগুলোকে কাজে লাগানোর তাগিদ দেন। কিন্তু অতীতে দুর্নীতির কারণে কোনো সম্ভাবনাকেই সঠিকভাবে কাজে লাগানো যায়নি বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। দুর্নীতি কমিয়ে নিয়ে আসার জন্য বেশিরভাগ সেবা কার্যক্রমকে অনলাইনের আওতায় নিয়ে আসার জন্য তাগিদ দেন তিনি। সমস্যা দুর্নীতি সব শেষ করে দিয়েছে। সততা বলে আমাদের আর কোনো জিনিস নাই, শৃঙ্খলা বলতে আমাদের আর কোনো জিনিস নাই। কাজে এই দুর্নীতি থেকে বাইর না হলে এই কোনোটাই হবে না। আমাদের সারা গায়ে ঘা, এটার থেকে মুক্ত হতে না পারলে কোনো দিকে অগ্রসর হবার আমাদের উপায় নেই। আমাদেরকে আজকে প্রতিজ্ঞা নিই, আমরা এই ঘা থেকে মুক্ত হব, সুস্থ হব। আমাদের কেউ দুর্নীতির দায়ে কেউ আমাদেরকে অভিযুক্ত করতে পারবে না। এইরকম সরকার চালাবো, এরকম সমাজ চালাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময় এসেছে ভোটের অধিকার প্রতিষ্ঠার। ভোটের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নেবে দেশের নেতৃত্ব কারা দেবে। জনগণের সমর্থন পেলে যে কোনো মূল্যে দেশ পুনর্গঠন করা হবে বলেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। নড়াইল জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। মুনীর চৌধুরীকে সাথে নিয়ে নড়াইল থেকে ইমরুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন ইউনুস আলী। ৮ বছর পর নড়াইল জেলা বিএনপির কাউন্সিল। এই উপলক্ষে চিত্রাপাড়ায় শহরে ছিল উৎসবের আমেজ। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদের সুযোগ করে দিতেই তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। বিএনপির ১৫ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও রেখে গেছে ধ্বংসের চিহ্ন। আমরা দেখেছি কিভাবে বিগত ১৫ বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা দেশের প্রতিটি মানুষ আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী। এখন আজ যেমন আমরা এখানে একত্রিত হয়েছি আজ প্রকৃত নেতৃত্বকে বাছাই করে নেবার জন্য, যারা আগামী দিনে বিএনপিকে নেতৃত্ব দিবে নড়াইলের মাটিতে। সামনে সময় এসেছে প্রকৃত নেতৃত্বকে, দেশের নেতৃত্ব যারা দিবে তাদেরকেও বাছাই করার সময় এসেছে। মানুষ ভোটের অপেক্ষায় আছে মন্তব্য করে তিনি বলেন, জনগণের সিদ্ধান্ত নেবে রাষ্ট্র পরিচালনা করবে কারা। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নেতৃত্বকে, কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি, কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ জাতীয় নির্বাচন বা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বকে বাছাই করে নেবে। সব সংকটে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এবারও মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। বলেন, শুধু দল পুনর্গঠনই নয়, দেশকেও পুনর্গঠন করতে চান তারা। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ৩১ দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা। নির্বাচন ও সংস্কার ইস্যুতে আরও একবার দলের অবস্থান তুলে ধরলেন তারেক রহমান। বলেন, ভোট দেরিতে হলে নানামুখী ষড়যন্ত্র ও সংকট বাড়বে।
নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন, নির্বাচনে বৈতরণী পার করতে হলে জয় করতে হবে মানুষের মন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, নড়াইল। নির্বাচনকে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেবল নির্বাচনের মধ্য দিয়েই গন্তব্যে পৌঁছাতে পারে দেশ। আর দেশে আবারও ১-১১ সৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ নির্মাণের সম্ভাবনা হাতছাড়া করা যাবে না। এদিকে ফেনীতে এক সমাবেশে স্থানীয় সরকার নির্বাচন প্রত্যাশীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কোন দল দাবি করছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, কেউ কেউ দাবি করছে অনুপাতিক হারে নির্বাচন করতে হবে। তাদের উদ্দেশ্য ভালো কি মন্দ আমি বলতে চাই না, কিন্তু এইটুকু বলবো, যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চায়, বাংলাদেশের রাজনীতিতে তাদের অনুপাত জ্ঞান নাই। সিরাজগঞ্জ জেলার নতুন আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার কোনো নজির নেই। আমরা স্থানীয় সরকার নির্বাচন করব না। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করতে হবে। রাজধানীতে পৃথক আরেকটি অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, ১-১১ মতো পরিস্থিতি তৈরি হলে দেশ আবারও অন্ধকারের দিকে যাবে। ১-১১ যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাই। যদি সেটাই হয়, তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করতে এসেছি, কেমন প্রার্থী চাই, সেগুলো কিন্তু সব ভেস্তে যাবে। ষড়যন্ত্র এড়াতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে জিতে সরকার গঠনের পরও সংস্কার প্রক্রিয়া চলমান রাখার জন্য লিখিত দৈরি তৈরি করাই ঐক্যমত্য কমিশনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। আর আওয়ামী লীগ নিয়ে মনোভাব পরিবর্তন হলেই ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন কাটবে বলেও মনে করেন উপদেষ্টা। রুকনউদ্দিনের রিপোর্ট। সংস্কার নাকি নির্বাচন, সংস্কার হলে কতটা আর নির্বাচন হলে কবে? কদিন আগেও দেশের রাজনীতির মাঠে এ নিয়েই আলোচনা ছিল তুঙ্গে। তবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেবার পর আলোচনায় মোড় ঘুরেছে। এখন বিভিন্ন সংস্কার কমিশনের পক্ষ থেকে জমা দেয়া প্রতিবেদন অনুযায়ী কতটা সংস্কার নির্বাচনের আগে হবে আর কতটা হবে পরে, তা নিয়েই চলছে আলাপ আলোচনা। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকও শুরু করেছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত ঐক্যমত্য কমিশন। এই কমিশন গঠনের মূল লক্ষ্য কি, প্রশ্ন ছিল তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কাছে। আমাদের একটা ঐক্যমত্যের একটা চুক্তি বা স্মারক আসলে তৈরি করা উচিত, যে সামনের যেই আসুক সরকারে এই সংস্কারগুলো তারা অব্যাহত রাখবে, সংবিধান থেকে শুরু করে অন্যান্য যে সংস্কারের জায়গাতে সেই কমিটমেন্টটা এবং সেই ধরনের আর আইনি বাধ্যবাধকতা থাকা উচিত নির্বাচনে যাওয়ার আগেই, যে নির্বাচনের মধ্যে যারাই আসবে তারাই সংস্কারগুলো অব্যাহত রাখবে। ফলে তো সেই জায়গায় আমরা সবাইকে এক জায়গায় নিয়ে বাংলাদেশের রূপরেখাটা সরকারের পক্ষ থেকে তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, এটা একটা লিখিত চুক্তিনামা হবে, সেই পরিকল্পনা এই সংস্কার কমিশনটা কাজ করবে। জুলাই অভ্যুত্থানের ঐক্য ভাঙতে ভারতে থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের তৎপরতা চলছে বলেও জানান উপদেষ্টা। উঠে আসে ভারতের সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক প্রসঙ্গ। তো ভারত সরকার বাংলাদেশের এই যে পরিবর্তন, এই যে গণ অভ্যুত্থান, মনে হচ্ছে কোনোভাবে যেন তারা এটা মেনে নিতে পারতেছে না এই বাস্তবতাকে, এবং তারা আওয়ামী লীগকেই সমর্থন করার চেষ্টা, তাদের ভিতরে প্রবণতা দেখা যাচ্ছে, তারা তাদেরকে আশ্রয় দিচ্ছে, সেখানে তারা রাজনৈতিক কার্যক্রম করছে। তো সেই জায়গা থেকে ভারত যদি চায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে, তাহলে অবশ্যই তাকে আওয়ামী লীগ প্রশ্নে তাদের অবস্থান সুস্পষ্ট করতে হবে, এবং বাংলাদেশের যে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক, সেই দিকেই ভারতকে আগাতে হবে। গেল সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে আয়নাঘর ঘুরে এসেছেন নাহিদ ইসলাম।
জানতে চাওয়া ছিল আয়নাঘর ও সেখানে নির্যাতনের শিকারদের বিষয়ে সরকারের ভাবনা নিয়ে। আমরা চাই এটা সুষ্ঠু বিচারটা হোক, যে বাহিনী বা যেই সদস্যরা এটার সাথে জড়িত, যারা আইন বহির্ভূতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা বিচারের আওতায় আসুক, যাতে ভবিষ্যতে কেউ কখনো এইটা করার স্পর্ধা না পায়। গুমের বিরুদ্ধে আন্দোলন করা যে সংগঠনগুলো রয়েছে, মায়ের ডাক সহ, তাদের সাথে আলোচনা আমরা করব যে ভিকটিমদেরকে আমরা কিভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা করতে পারি। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার বলেও জানান তথ্য উপদেষ্টা। এই সরকার চলে গেলেও তাদের ভবিষ্যৎ জীবনে যাতে নিশ্চয়তা থাকে, সেইটা আমরা ইনশিওর করে যাব। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্রদের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দলে নারীদের শুধু অংশগ্রহণ নয়, নেতৃস্থানীয় পর্যায়ে তাদের ভূমিকা থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত নারী সমাবেশে তারা বলেন, অবিলম্বে শেখ হাসিনার বিচার নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এ নিয়ে প্রয়োজনে ভারতের ওপর চাপ প্রয়োগ করার কথাও জানান তারা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজধানীর শাহবাগে গণহত্যাকারী হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে এই নারী সমাবেশ। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতারা। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে আগে শেখ হাসিনার বিচার নিশ্চিত করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম। এই জন্য বাংলাদেশের রাজনীতিতে যদি নারীদের অংশগ্রহণ আবার সুনিশ্চিত করতে হয় এবং সত্যিকারে বাংলাদেশের নারীদেরকে রাজনীতিতে নিয়ে আসতে হয়, সবার আগে প্রয়োজন শেখ হাসিনার বিচার নিশ্চিত। নারীদের এই সমাবেশে নাগরিক কমিটির নেতারা তোলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি। আমরা জাতীয় নাগরিক কমিটি বা ভবিষ্যতে যে দল আসতেছে, সেখানে আমরা বলতে চাই, নারীদেরকে শুধু পার্টিসিপেশনের জায়গায় না, আমরা তাদেরকে ডিসিশন মেকিং এর জায়গায় চাই। প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিস্থিতিকে ব্যাখ্যা করে আন্তর্জাতিক ফোরামগুলোকে অ্যাক্টিভেট করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ায়। এই আয়োজন সম্পন্ন করে আমরা মাঠ থেকে যাব। সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরাও অংশ নেন। বিগত 15 বছর শেখ হাসিনার জন্যেই নারীরা এগিয়ে থাকতে পারেনি বলেও অভিযোগ তাদের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক স্বৈরাচার শাসক শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ। তবে পুরো ভারতের 29.1% মানুষ চান তাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোনো দেশে পাঠানো হোক। ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেতে জরিপে পরিচালিত তথ্যে এমনটি উঠে এসেছে। জরিপে উত্তর পূর্ব ভারতের 23% মানুষ বলেছেন শেখ হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেয়া সঠিক সিদ্ধান্ত ছিল। পুরো ভারতের ক্ষেত্রে এই মত পোষণ করেছেন 37.6% মানুষ। তবে উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ মনে করেন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত। নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনে এসব মন্তব্য করেন সার্জিস। বলেন, ফ্যাসিস্টদের বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, সেই দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। আগামী নির্বাচন 53 বছরের ইতিহাসে সম্পূর্ণ নিরপেক্ষ হতে হবে বলে মন্তব্য করেন তিনি। আত্মশুদ্ধি ও গুনাহ মাফের ফরিয়াদ করে আখেরি মোনাজাত হয়েছে টঙ্গীর তুরাগ তীরে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন হাজার হাজার মানুষ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। নাজিবুর রহমানের রিপোর্ট। ঘড়ির কাঁটায় বেলা 12টার পর জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিন পতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন মহান আল্লাহর দরবারে।
कयाम जो तेरे नबी का कयाम था, ए अल्लाह एक एक उम्मती के अंदर उसका शौक पैदा फरमा दे। एक एक আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মধ্যাহ্নের আকাশ বাতাস মুখরিত করে মহামহিমের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান লাখ লাখ মুসল্লি। ए अल्लाह उलमा हजरात की हिफाजत फरमा ले। ए মাওলানা সাদ অনুসারীদের ইস্তেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় 24 মিনিট ধরে চলে আখেরি মোনাজাত। अल्लाह तमाम अहले किबला की मग़फ़िरत फरमा दे। ए अल्लाह রোববার সকালে চারিদিক থেকে অনেক মুসল্লি টঙ্গীতে পৌঁছান। মোনাজাতের আগে ইস্তেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা মাঠের আশেপাশের রাস্তা অলিগলিতে অবস্থান নেন। যে হাদিসের কথা বলেই করে এগুলো আমরা শুনতাছি। আমরা শিখলাম দিনের পথে চলা ও মেহনতি করা। দাওয়াতের কাজের জিম্মাদারি আল্লাহ পাক দিয়েছেন, এই জিম্মাদারি আদায় করার জন্য এখানে আমরা আসছি। আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করুন সবার। আল্লাহ তাআলা যেন সারা কায়নাতের উম্মতকে ক্ষমা করে দেন, এটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া ছিল। প্রত্যেক মুসলমান যেন দিন নিয়ে চলা সহজ হয়। দোয়া করলাম যে আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের মুসলমানকে হেদায়েত দিয়ে দেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করছি বিশ্ববাসীর জন্য, সমস্ত মুসলমান যাতে ভালো থাকে। এর মধ্য দিয়ে শেষ হলো এবারের 58তম বিশ্ব ইজতেমা। আগামী 18 ফেব্রুয়ারি প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করবেন সাদ অনুসারীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। জ্ঞাত আয় বহির্ভূত প্রায় 781 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন কথা জানান। বলেন, ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের পাশাপাশি নজরুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনেক সন্দেহজনক লেনদেন হয়েছে। নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী এবং মেয়ের সম্পদেরও অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়াও বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও কুমিল্লার সাবেক সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া ও তার স্ত্রী সন্তানদের নামে 3টি মামলা করেছে দুদক। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী 55তম সীমান্ত সম্মেলন আগামীকাল ভারতের নয়াদিল্লিতে শুরু হবে। সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে 13 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের বিজিবি ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ কর্মকর্তারা অংশ নেবেন। বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে 13 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন। সম্মেলনে সীমান্ত হত্যা, অপহরণ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ সহ চোরাচালান প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। জাতীয় সংসদের আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণে আইনে পরিবর্তন আনবে নির্বাচন কমিশন। কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। কমিশনার বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাননি তারা। সময় হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা প্রশাসক সম্মেলনে প্রথমবারের মতো অংশ নিয়ে জাতীয় নির্বাচন নিয়ে ডিসিদের বেশ কিছু নির্দেশনা দেবে নির্বাচন কমিশন। একটি উত্তম নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিতে তাদের নির্দেশনা দেয়া হবে বলে জানান তিনি। মাঠ প্রশাসন যেন নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোটের সময় সঠিকভাবে প্রতিপালন করে সে বিষয়ে কঠোর তাগিদ দেয়া হবে বলেও জানান কমিশনার। সময়ের সাথে জমে উঠছে অমর 21শে বইমেলা। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় বিকেলের পর থেকে মেলায় আসতে শুরু করেন ক্রেতা দর্শনার্থীরা। বইমেলা প্রায় শেষের দিকে। বইয়ের টানে কর্মব্যস্ত দিনে ভিড় জমাচ্ছে মেলায় আগতরা। জানান, পরিবার পরিজন নিয়ে এসেছেন মেলায়। পছন্দ হলে সংগ্রহ করছেন বই। প্রকাশকরা জানান, মেলা শুরুতে বই বিক্রি কম হলে সময় যত যাচ্ছে বাড়ছে বিক্রি। এছাড়া নতুন লেখকদের বই বিক্রি বেড়েছে। মেলার শেষের দিকে বিক্রি আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তারা। এদিকে মেলায় নতুন বই এসেছে 104টি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের বেশিরভাগ স্বর্ণ আসে চোরাই পথে।
তাই ব্যক্তি পর্যায়ে স্বর্ণ আনার ক্ষেত্রে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি বলেন, অবৈধ পথে স্বর্ণ আসায় রাজস্ব হারাচ্ছে দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এ সময় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস নেতারা ভোক্তা পর্যায়ে ভ্যাটের পরিমাণ 5 থেকে 3% করার প্রস্তাব দেন। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাটের আওতা বাড়াতে প্রয়োজনে রেট আরও কমানো হবে। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিটার্ন জমাদানের সময় আর বাড়ানো হবে না বলেও জানান তিনি। দুর্নীতি দেশের সবচেয়ে বড় সমস্যা, বন্ধ করা না গেলে সব সম্ভাবনা ধ্বংস হবে ডক্টর ইউনূস। দেশের নেতৃত্ব বাছাইয়ের সময় এসেছে, জনগণই সেই সিদ্ধান্ত নেবে, তারেক রহমান। শেখ হাসিনার বিচার নিশ্চিতে ভারতের ওপর চাপ প্রয়োগের দাবি নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধীদের। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।